হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো আজকে কুলম্বের সূত্র থেকে আমি 4th লেকচার নিয়ে এসেছি। লাস্ট লেকচারে আমরা দেখতে পাচ্ছ ইকুইলিব্রিয়াম বেসড প্রবলেমগুলো করছিলাম। সেখানে আমরা 3টে প্রবলেম করেছি। আজকে আমি আরও কিছু প্রবলেম নেব, সেগুলো আমরা পরপর করব এবং ওখান থেকে যতগুলো কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে যাও, নোট বানানো স্টার্ট করবে। তো দেখো, ফার্স্ট আমরা কোশ্চেন নেব জেডবলই মেন থেকে। জেডবলই মেন 2013 একটা কোশ্চেন নেব। কী বলেছে কোশ্চেন আমি পড়ছি, তোমরাও দেখবে স্ক্রিনে। 2 balls of same mass and carrying equal charge are hung from a fixed support of length L at electrostatic equilibrium, assuming that angles made by each thread is small. The separation x between the balls is proportional to. তাহলে কোশ্চেনটা একটু ভালো করে পড়বে সবাই, খুবই ইজি, পড়লেই পুরো বুঝতে পারবে। আমি আরেকবার রিপিট করছি। কি বলেছে? 2 balls of same mass and carrying equal charge are hung from a fixed support of length L. মানে দুটো বল আছে, একই আকৃতির, তাদের একই প্রকারের আধান আছে, সমপরিমাণ আছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে একটা বিন্দু থেকে যদি ঝুলিয়ে দেওয়া হয় এল দৈর্ঘ্যের সুতো দিয়ে, তাহলে সমপরিমাণ আধানের জন্য আর সমপ্রকৃতির আধানের জন্য পরস্পর বিকর্ষণ করবে। পরস্পর যদি বিকর্ষণ করে তাহলে বুঝতে পারছো আগের দিনের অঙ্কের মতো তারা ঠিক এইভাবে এসে একটা অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে এসে যাবে। তাহলে কেমন হবে ছবিটা? যদি আমি প্রথম লাইনটা থেকে একটু ছবিটা আঁকার চেষ্টা করি। মনে করো এখান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই একটা বল আর এই একটা বল। বল দুটোতে সমপরিমাণ এবং একই প্রকৃতির আধান থাকার কারণে পরস্পর বিকর্ষণ করে একটা নির্দিষ্ট দূরত্বে এসে স্থির হয়েছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। তাহলে এই ইকুইলিব্রিয়াম পজিশনে আমাদেরকে কী কী ডাটা দেওয়া আছে দেখবে ভালো করে। আমাদের ডাটা দেওয়া আছে যে এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এক্স, প্রত্যেকটা সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে এল, আরও কিছু বলেছে আমাকে। At electrostatic equilibrium, assuming that angles made by each thread is small. তাহলে বলছে এই যে স্থির তড়িৎ সাম্যাবস্থায় প্রত্যেকটা সুতো যে কোণটা উৎপন্ন করেছে, মনে করো এই কোণটা উলম্বের সাথে করেছে থিটা, তাহলে অবশ্যই এই দিকটাও হবে থিটা। বলছে থিটাটা ভেরি স্মল, অ্যাজ পার কোশ্চেন থিটা ইজ ভেরি স্মল। তারপর কোশ্চেন কী চেয়েছে? বলছে এই যে মধ্যবর্তী দূরত্ব এক্স, এইটা প্রপোর্শনাল টু হবে কার সাথে? 4টে অপশান দেখবে ভালো করে। এল এর সাপেক্ষে অ্যান্সার চেয়েছে, এল মানে সুতোর দৈর্ঘ্য সাপেক্ষে। তাহলে আমাকে কোশ্চেন চেয়েছে যে এক্স প্রপোর্শনাল টু কত। তাহলে এক্স প্রপোর্শনাল টু কত মানে আমাকে এল এর সাপেক্ষে দিতে হবে অ্যান্সারটা। 4টে অপশানে দেখো এল এর সাপোর্টেই দেওয়া আছে। তাহলে কি করব? সিম্পল, আমরা পরপর যেমন আগের দিন মতো করেছিলাম, আগের দিনের এই ধরনের অঙ্ক, ঠিক সেইভাবে সাম্যাবস্থাতে প্রত্যেকটা ফোর্সকে মার্ক করব। প্রত্যেকটা ফোর্সকে মার্ক করে ইকুইলিব্রিয়ামে শর্ত লাগাবো। তাহলে কী কী ফোর্স লাগবে? মনে করো একটা বলের উপর আমি যে কোনো জায়গায় দেখাচ্ছি। তাহলে এই বলটার উপর যদি আমি দেখি, মনে করো সমপরিমাণ আধান দুটোতেই আছে, এটাতেও কিউ পরিমাণ আছে, এটাতেও কিউ পরিমাণ আছে। এই বলটার যদি ভর এম হয় তাহলে নিচের দিকে নিশ্চয়ই এমজি ফোর্স ক্রিয়া করবে। ডান দিক বরাবর বিকর্ষণের জন্য ফোর্স ক্রিয়া করবে, কি ফোর্স? কুলম্ব ফোর্স। আর যেহেতু সুতোতে তুমি টাঙিয়ে রেখেছো তাহলে সুতোর টান এখানে অ্যাক্ট করবে। তাহলে দেখো বলটার উপরে 3টে ফোর্স দেখতে পাচ্ছি, একটা টান, একটা এই বলটার আধানের জন্য এই আধানের উপর প্রযুক্ত কুলম্ব ফোর্স, আর এই বলের যদি ভর কিছু আমি ধরে নিই এম, তার জন্য অভিকর্ষজ বল এমজি। ক্লিয়ার এতটুকু? এবার আমার কাজ কি? টি এর দেখতে পাচ্ছি টিটাকে আমাকে একটু উপাংশে ভাঙতে হবে, নইলে এই বলটাকে কে ব্যালেন্স করছে আর এই বলটাকে কে ব্যালেন্স করছে আমি জানতে পারবো না। তাহলে দেখো আগের দিনের মতোই করে করছি আবার।
উলম্বের সাথে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টি এর এই বরাবর উপাংশ হচ্ছে টি কস থিটা, আর একটা উপাংশ এদিকে থাকবে টি সাইন থিটা। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আমরা কি লিখতে পারি? টি সাইন থিটা ইকুয়াল টু কুলম্ব ফোর্স এফ। আচ্ছা, মানও বসিয়ে দিই একেবারে। এফ এর মান কত? কে কিউ1 কিউ2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে কত হয়ে গেল এটা? কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আর কি দেখতে পাচ্ছি? টি কস থিটার মান এমজির সাথে সমান। তাহলে উপরে সমীকরণটাকে যদি নিচেটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো? টি টি কেটে যাবে, সাইন বাই কস মানে ট্যান থিটা। ট্যান থিটার মান কত পাবো এখান থেকে? কে কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। দেখো, এতটুকু তো আশা করছি তুমি আগের লেকচারটা যদি দেখে এসে থাকো সবই বুঝতে পারবে। আগের লেকচারে এই ক্যাটাগরির অঙ্ক 3টে করানো হয়েছে, একই রকম সবকটাই, প্রায় একই রকম তুমি বলতে পারো। এবার আমি ট্যান থিটার মান বসাবো। যদি আমি ট্যান থিটার মানটা একটু দেখতে চাই তাহলে দেখো তো এই ত্রিভুজটা দেখতে পাচ্ছি কিনা। এই ত্রিভুজটা থেকে বলতে পারি যে ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার x/2, কারণ পুরোটা যদি x হয় তাহলে এইটুকুটা তো x/2 হবে। তাহলে ভূমিটা কত? ভূমিটা হচ্ছে আন্ডাররুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এগুলো সবগুলো লিখবো আমি। ট্যান থিটার মান লম্ব বাই ভূমি। ভূমি মানে আন্ডাররুট এল স্কোয়ার মাইনাস x/2 এর হোল স্কোয়ার মানে x²/4। তাহলে এটা হয়ে গেল কে কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। এবার ভালো করে মনে করো, যদি থিটা ভেরি ভেরি স্মল হয় তার মানে তো আমি বুঝে গেছি এই এক্সের পার্টটাও খুবই স্মল হবে, কি হবে না? যদি থিটা ভেরি ভেরি স্মল হয় তাহলে নিশ্চয়ই এই দূরত্বটা অনেক বড় নয়, এই দূরত্বটা খুবই ক্ষুদ্র অ্যাজ কম্পেয়ার টু এল। তাহলে কোশ্চেনে এটাই তোমাকে বোঝাতে চেয়েছে যে থিটা যদি খুব স্মল হয়, এই কথার অর্থ হলো যে এখানে যে বল দুটোর মধ্যবর্তী দূরত্ব এক্স ওটাও খুবই ক্ষুদ্র। খুবই ক্ষুদ্র না হলে থিটা ক্ষুদ্র হবে কি করে? যদি এক্সটা অনেক বড় হয়ে যায় তাহলে থিটাটা অনেক বড় হয়ে গেল, দেখো ভালো করে এই কোণটা। আর যদি এক্স এইটুকু হয় তাহলে থিটা তো খুবই কম হয়ে গেল উলম্বের সাথে কোণটা। তাহলে এতটুকু বোঝা যাচ্ছে যে এক্সটা এল এর তুলনায় খুবই ক্ষুদ্র। তাহলে আমি কি বলতে পারি যে x²/4কে আমি উপেক্ষা করতে পারি? এক্স যদি খুবই ক্ষুদ্র হয়, এই যে থিটা ইজ ভেরি স্মল, তার মানে কি ইমপ্লাই করছে এখান থেকে? যে এক্সটা ভেরি ভেরি স্মল উইথ রেসপেক্ট টু এল। তাহলে এতটুকু যদি বুঝে যায় তাহলে x²/4কে আমি উপেক্ষা করতে পারি। এই পার্টটাকে যদি আমি 0 করে দিই তাহলে √L² পড়ে থাকবে, √L² মানে এল। তাহলে এদিকে কত পাচ্ছি আমি? x/12 ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এমজি এক্স স্কোয়ার। হবে কি হবে না? তাহলে ফার্দার যদি সলভ করি, কোনাকুনি যদি গুণ করি, x³ ইকুয়াল টু আমি যদি এভাবে লিখি কে কিউ স্কোয়ার 2 কোনাকুনি গুণ হয়ে গেল ডিভাইড বাই এমজি ইন্টু এল। ভালো করে দেখো, এই পুরো পার্টটা একটা ধ্রুবক রাশি। যদি আধানের পরিমাণ অপরিবর্তিত থাকে তাহলে এটা একটা ধ্রুবক, কে তো একটা কুলম্বীয় ধ্রুবক, এম জি সব ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এক্স সমান একটা ধ্রুবক, মনে করো ধ্রুবকটার নাম দিচ্ছি আমি সি ইন্টু L⁻⁻⁻⁻, এই ঘন কিউব যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে আলটিমেট ফাইনালি আমি কী পেয়ে গেলাম? x প্রপোর্শনাল টু L⁻⁻⁻। তাহলে আমাদের কোন অপশানটা মিলছে? যদি আমি ভালো করে দেখি, অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট। ভালো করে অঙ্কটা বুঝবে, একেবারে সিম্পল, এমন কোনো কঠিন নয়, ভালো করে দেখলেই অঙ্কটা বুঝে যাবে। ওকে, তাহলে পজ করে নোট করবে, আমি ক্লিয়ার করে অন্য অঙ্ক নেবো এবার।
আমি একটা নেক্সট টাইপের অঙ্ক নিই, ইকুইলিব্রিয়ামের উপরেই। এটা ছিল JEE মেন্স 2013 অঙ্ক। ওকে, নেক্সট অঙ্ক পড়ছি আমি, তোমরা সবাই দেখবে। এই অঙ্কটা এসেছিল JEE মেন্স 2009 সালে। A charge Q is placed at each of the opposite corner of a square. A charge small q is placed at each of the other two corners. If the net electrical force on Q is 0, then capital Q by Q equals. তাহলে কোশ্চেনটা ভালো করে পড়বে, একবার দুবার পড়ে দেখো, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোশ্চেনে কি বলেছে। তাহলে কোশ্চেনে কি বলেছে আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করি, যে একটা বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে 4টি আধান রাখা আছে। কেমনভাবে বলছে, দুটি কোণাকুণি শীর্ষবিন্দুতে যদি ক্যাপিটাল কিউ আধান রাখা থাকে, তাহলে অপর দুটি কোণাকুণি শীর্ষবিন্দুতে স্মল কিউ আধান রাখা আছে। ঠিক, তারপর কোশ্চেন কি বলেছে, পুরো ব্যবস্থাটা যদি সাম্যাবস্থায় থাকে, দেখো কোশ্চেন অলরেডি বলেছে আমাকে, ইফ দ্য নেট ইলেকট্রিক্যাল ফোর্স অন কিউ ইজ 0, নেট ইলেকট্রিক্যাল ফোর্স ক্যাপিটাল কিউ এর উপর 0 বলছে, তার মানে কি ক্যাপিটাল কিউ সাম্যাবস্থায় আছে। কোনো একটা বস্তু সাম্যাবস্থায় থাকলে তার উপর নেট ফোর্স তো 0 হয়। তাহলে এখানে আমি বলতে পারি যে পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় আছে এখানে। তাহলে এই শর্তে সাম্যাবস্থায় আছে, এই শর্তে আমাকে জানতে চেয়েছে ক্যাপিটাল কিউ আধান আর ছোট কিউ আধানের মানের অনুপাত কত, বা ওদের অনুপাত কত। তাহলে চলো মানের অনুপাতটা আমরা বের করার চেষ্টা করব। একটা ছোট্ট করে যদি ছবি আঁকি পুরো ব্যাপারটা বোঝার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমার JEE মেন্স 2009 কোশ্চেন। দেখো ভালো করে। তাহলে একটা বর্গক্ষেত্র আঁকছি আমি, একটা বর্গক্ষেত্র আঁকলাম, নাম দিচ্ছি, মনে করো A B C D। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিছুই বলা নেই কোশ্চেনে, তাহলে আমি ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x আমি ধরে নিলাম। অ্যাজ পার কোশ্চেন, মনে করো A আর C বিন্দুতে রাখা আছে বড় হাতের কিউ আধান, তাহলে বলছে অপর দুটি শীর্ষবিন্দুতে, অপর দুটি বিপরীত শীর্ষবিন্দুতে রাখা আছে ছোট হাতের কিউ আধান। দিয়ে বলেছে এই কিউ আধান যদি সাম্যাবস্থায় থাকে বড়টা, তাহলে বড় কিউ ডিভাইড বাই ছোট কিউ এর মান কত। 4টে অপশন আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে কি বলেছে, বড় কিউ ডিভাইড বাই ছোট কিউ সমান কত। তাহলে পরপর করব, আমরা সাম্যাবস্থার অঙ্ক এতক্ষণ ধরে যেমনভাবে করে এসেছি সেভাবেই করব। বড় কিউ আধানের উপর নেট ফোর্স 0 বলেছে, মানে সাম্যাবস্থায় আছে। তাহলে বড় কিউ আধানের উপর কী কী ফোর্স অ্যাক্ট করছে আগে দেখা যাক। সেই ফোর্সগুলো দেখে নিলে আমি বুঝে যাব যে ওকে সাম্যাবস্থায় রাখার জন্য আমাকে কী করতে হবে। চলো দেখা যাক। তাহলে বলো এখানে আমি যদি দেখি একটু ভালো করে, বড় কিউ আধানের উপর বাকি 3টে আধান ফোর্স লাগাবে। এবার প্রশ্ন হচ্ছে বাকি 3টে আধানের প্রকৃতি কি, সেটা তো কোশ্চেনে বলা নেই। তাহলে তোমাকে এখানে একটা অ্যাজাম্পশন নিতে হবে। কি অ্যাজাম্পশন? দুটো বড় কিউ আধান নিশ্চয়ই একই প্রকৃতির হবে, আর এই দুটো আধান নিশ্চয়ই অন্য কিছু প্রকৃতির হতে পারে। যেমন আমি যদি বলি যে এই ছোট কিউ আধান দুটি হচ্ছে ঋণাত্মক আধান, তাহলে ঋণাত্মক আধান যদি এরা হয়, এরা যদি ঋণাত্মক আধান হয়, তাহলে নিশ্চয়ই এরা দুজন এই বড় কিউ আধানকে যদি পজিটিভ ধরি তাহলে আকর্ষণ করবে। যদি আকর্ষণই করে তাহলে কোন দিকে আকর্ষণ করবে, দেখো এই বরাবর আকর্ষণ করবে। কত ফোর্স দিয়ে? ফোর্স অন সি ডিউ টু বি, FCB দ্বারা। আর আমি যদি বলি এই কিউ আধান এই বড় কিউ আধানকে কোন দিকে ফোর্স লাগাবে, তুমি বলবে স্যার তার নিজের দিকে ফোর্স লাগাবে। তাহলে সেই নিজের দিকে ফোর্সটার মান মানে কেমনভাবে লিখব, ফোর্স অন সি ডিউ টু ডি। দুটো আধান পরস্পর, এই দুটো আধান দেখতে পাচ্ছি যে কিউ আধানকে আকর্ষণ করছে, তাহলে এই দুটোর লব্ধি কোন দিকে যাবে? যদি একটু ভালো করে দেখি, এটার মান সেম হবে, কারণ এখানে যা দূরত্ব এখানেও তাই দূরত্ব। আমি যদি এই দুটোর মান বের করি তাহলে তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাবে যে ওই দুটোর মান সেম হবে। কি করে? FCB কত হচ্ছে দেখো, FCBর মান K Q1 Q2
ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। সিমিলারলি এফ সিডি যদি মান বের করি তাহলে লিখবে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। বর্গক্ষেত্র যেহেতু বর্গক্ষেত্র হলে তাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আচ্ছা, যদি দুটো সমান ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, দুটি সমান ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে সেই বিন্দুতে, তাহলে আমরা জানি যে তাদের লব্ধিটা একেবারে সেন্টার দিয়ে যায়, একেবারে সেন্টার দিয়ে যাবে। অর্থাৎ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে লব্ধিটা একেবারে 45 ডিগ্রি কোণ করে উভয়ের সাথে তোমার বেরিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি না যে লব্ধিটা এসি কর্ণ বরাবর ক্রিয়া করবে? আমি কি বলতে পারি না যে লব্ধিটা এই বরাবরই ক্রিয়া করবে? মনে করো এটাকে নাম দিলাম আমি F1, FCB আর FCDর লব্ধিকে আমি নাম দিলাম F1। এতটুকু আশা করছি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। তাহলে বড় কিউ আধানকে এই দুটো ছোট কিউ আধানের জন্য নেট ফোর্স দেখো CA কর্ণ বরাবর দেখা যাচ্ছে। তাহলে কিউ আধান যেহেতু পজিটিভ, এদের দুজনকে যদি আমি নেগেটিভ ধরি তাহলে এদের দুজনকে পজিটিভ ধরতেই হবে, কারণ যদি পজিটিভ না ধরি তাহলে এই আধানটা এই আধানকেও আকর্ষণ করতো, আলটিমেট কি আর সাম্যাবস্থা থাকতো? একেবারেই না। তাহলে এই দুটো আধানকে আমাকে ধরতে হবে এবার পজিটিভ। তাহলে এই দুটো আধান যদি পজিটিভ হয়, পজিটিভ বলেই আকর্ষণ করেছিল, তাহলে এটাকেও আমাকে পজিটিভই ধরতে হবে। তাহলে পজিটিভ যদি হয় তাহলে পজিটিভ পজিটিভকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করলে ঠিক এসি কর্ণ বরাবরই বিকর্ষণ করবে। হ্যাঁ, এটা কথা হবে ফোর্স অন সি ডিউ টু এ, এটা সেই বিন্দু। দেখো এতটুকু ক্লিয়ার হলো কিনা? প্রত্যেকটা অঙ্ক তোমাকে এভাবে পড়ে পড়ে বুঝতে হবে যে কি ডাটা দেওয়া আছে, কি এক্সপেক্ট করছে তোমার কাছ থেকে কোশ্চেন। যতক্ষণ না তুমি নিজের উপর বিলিভ রাখবে এই ধরনের অঙ্ক করা কিন্তু কঠিন হয়ে যাবে। ভালো করে কোশ্চেনটা ভালো করে দেখবে একবার। কোশ্চেনে এই আধানগুলোর প্রকৃতি বলা ছিল না, আমি নিজে থেকে এই দুটো কিউ আধানকে নেগেটিভ ধরলাম। তাহলে অবশ্যই এই দুটোকে পজিটিভ ধরতে হবে, কারণ সবকটাই যদি নেগেটিভ হয়ে যায় তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, এই বর্গক্ষেত্র বড় হতে হতে চলে যাবে। হ্যাঁ, একে বিকর্ষণ করছে, একে বিকর্ষণ করছে, এটা একে বিকর্ষণ করছে, এটা একে বিকর্ষণ করছে, সবাই একে অপরকে বিকর্ষণ করছে, আর বর্গক্ষেত্র থাকবে না। তাহলে আর সাম্যাবস্থায় থাকলো কী করে? সাম্যাবস্থায় থাকতে হলে তারা যে যেখানে আছে সে সেখানেই থাকবে, তারা তাদের পজিশন ছাড়বেই না। ঠিক? তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এই দুটোকে নেগেটিভ ধরলে এই দুটোকে অবশ্যই পজিটিভ ধরতে হবে, তবেই এই নেট ফোর্সটা, এই দুটো আধানের জন্য নেট ফোর্সটা এই আধানের জন্য ফোর্সকে ব্যালেন্স করবে। তাহলে আমি বলতে পারি এখানে অ্যাট ইকুইলিব্রিয়াম কি বলতে পারি? F1 এর মান অবশ্যই FC এর সাথে সমান হবে। F1 এর মান অবশ্যই FC এর সাথে সমান হবে। দেখো এতটুকু বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যদি বলি যে এই মানগুলো কত কত, তাহলে মানগুলো আমাকে একটু পরপর লিখতে হবে, নইলে তো অঙ্কটা করা যাবে না। তাহলে FC এর মান কত আর F1 এর মানটাই বা কত? F1 এর মান মানে কি? FCB আর FCDর লব্ধি। তাহলে লিখছি পরপর, দেখবে FCB আর FCDর লব্ধি দুটো ভেক্টর পরস্পর লম্ব থাকলে কত হয়? FCB স্কোয়ার প্লাস FCD স্কোয়ার। আর FC এর মান কত? FC এর মান কত? FC এর মান দেখতে পাচ্ছি আমি Q1 Q2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে AC। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য x√2 হয়। যদি তুমি বলো যে কি করে এলো, তাহলে এটা x এটাও x, তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজটা বের করে দেখো √2x। তাহলে আশা করছি তুমি মধ্যবর্তী দূরত্বের স্কোয়ারটা বুঝতে পেরেছো। আচ্ছা, সবকটা মান যদি আমি বসাই, এই দুটো তো সেম, এই দুটো তো সেম, তাহলে এখানে কত পড়ে থাকছে? √2। আর এই দুটো সেম যেহেতু, তাহলে একটা বাইরে বেরিয়ে আসবে, FCB বা FCDর মান লিখবো কিউ ছোট কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার। এই দুটো যদি সেম হয় তাহলে 2 ইন্টু একটা লিখবো, 2 ইন্টু একটা মানে √2 রয়ে গেল, আর একটা যেহেতু স্কোয়ার তাহলে স্কোয়ারের জন্য একটা বেরিয়ে গেলো √এর জন্য। এখানে কত পড়ে রয়েছে? কিউ স্কোয়ার বাই 2x স্কোয়ার।
মানে কাটাকাটি হবে। এখানে এটা কেটে গেল, এখানে বড় কিউ একটা কেটে গেল, কে কে কেটে গেল। তাহলে ফাইনালি দেখো তো কি দেখতে পাচ্ছি, বড় কিউ বাই ছোট কিউ এর অনুপাতের মানটা, বড় কিউ বাই ছোট কিউ এর অনুপাতের মানটা 2√2। বড় কিউ বাই ছোট কিউ এর মানটা 2√2। এবার যদি আমি অপশানের দিকে তাকাই, অপশানে দেখবে 2√2 অপশান ডিতেই আছে, যার মান -2√2। এবার মাইনাসটা কী করে এলো? তোমার মনে প্রশ্ন হবে যে স্যার মাইনাসটা কী করে এলো? তাহলে মাইনাসটা ওরা দিয়েছে এই কারণেই, ওরা বলতে চাইছে যে বড় কিউ আধানটা যদি পজিটিভ হয় তাহলে ছোট কিউ আধানটা কি নেগেটিভ, তুমি ধরেছিলে। তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, উপরে পজিটিভ মান নিচে নেগেটিভ মানটাকে যদি চিহ্ন সমেত নিয়ে নিই তাহলে তোমার চিহ্ন এসে যাবে। তাহলে এখানে চিহ্ন সমেত ওরা মানটাকে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমি যে অপশন ডি ইজ কারেক্ট। অপশন ডি ইজ কারেক্ট। একটা ঋণাত্মক আধান, একটা ধনাত্মক আধান, তাহলে আশা করছি ধনাত্মক আধানের মানটা যদি চিহ্ন সমেত বসাই আর ঋণাত্মক আধানের মানটাকেও যদি আমি চিহ্ন সমেত বসাই তাহলে আলটিমেট তো ঋণাত্মকই আসবে। তাহলে অপশন ডিতে দেখো আমাদের -2√2 অ্যান্সার আছে। ক্লিয়ার? আশা করছি তুমি বুঝতে পেরেছো অঙ্কটা। মন দিয়ে দেখবে এবং এটাকে নোট করবে। ওকে, আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি। কি বলেছে? AIEEE 2004, AIEEE অঙ্ক এটা, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন। তো আগের দিনে JEE মেন্স তো হতো না, তো JEE মেন্সের জায়গায় যে এক্সামটা হতো তাকে বলা হতো AIEEE। তো AIEEE 2004-এর একটা কোশ্চেন পড়ছি আমি। কোশ্চেনটা তোমরাও স্ক্রিনে দেখতে পাবে। একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে সমমানের 4টি আধান রাখা হলো। এদের প্রতিটির মান -q এবং বর্গক্ষেত্রের কেন্দ্রে একটি আধান ছোট কিউ রাখা হলো। যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তবে কিউ এর মান নির্ণয় করো। চলো, কোশ্চেন থেকে বুঝতে পারছি আবার বর্গক্ষেত্রের অঙ্ক। কি বলেছে আমাকে কোশ্চেনে? একটি বর্গক্ষেত্র আছে, আবার আমি বর্গক্ষেত্র নিয়ে নিলাম। মনে করো আবার নাম দিচ্ছি আমি A B C D। 4টে শীর্ষবিন্দুতে 4টে -q আধান রাখা আছে, অর্থাৎ ঋণাত্মক আধান রাখা আছে, এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটা ছোট্ট কিউ রাখা আছে, ছোট কিউ আধান। ওরা যেমন নাম দিয়েছে সে অনুযায়ী দিচ্ছি আমি। তাহলে ছোট কিউ আধানটা কোথায় রেখেছে ওরা? কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে। তাহলে দুটো কর্ণ আঁকতে হবে আমাকে। দুটো কর্ণ আমি আঁকার চেষ্টা করছি। আরেকটা কর্ণ একটু বাঁকাটারা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইখানে দেখা আছে, মনে করো কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে একটা ছোট হাতের কিউ আধান। আচ্ছা, মনে করো এই জায়গাটার নাম দিচ্ছি আমি ও। এবার কি বলেছে কোশ্চেনে? বলেছে যদি আধানগুলি সাম্যাবস্থায় থাকে তাহলে এই কিউ এর মানটা কত? আধানগুলি সাম্যাবস্থায় থাকে মানে সে বলছে সবাই এখানে সাম্যাবস্থায় আছে। তাহলে বলতে পারি না -q, এই যে যতগুলো দেখতে পাচ্ছ তুমি 4টে শীর্ষবিন্দুতে 4টে আধান, এরা সবাই সাম্যাবস্থায় আছে। এরা 4জন যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এই কিউ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে সে আগে একই রকমভাবে প্রসেস, যে কোনো একটা আধানকে ধরো, তার উপর নেট ফোর্সগুলোকে মার্ক করো। মার্ক করার পর এই আধানটার প্রকৃতি তুমি নিজে থেকেই বুঝে যাবে যে তাকে পজিটিভ হতে হবে না নেগেটিভ হতে হবে একটা যে কোনো আধানের উপর নেট ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে পরপর যদি আমি নিই, বলো এই আধানটাকে ধরলাম, মনে করো সি বিন্দুতে রাখা আধানটাকে আমি ধরলাম। তাহলে সি বিন্দুতে রাখা আধানটার উপর কে কে ফোর্স লাগাবে? এই আধানটা লাগাবে, এই আধানটা লাগাবে, এই আধানটা ফোর্স লাগাবে, আর মাঝখানে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে রাখা যে আধানটা এও লাগাবে। অর্থাৎ এই আধানটির উপর বাকি 4টে আধান মিলে ফোর্স লাগাবে। এটাতে পরে আসছি, আগে যেইগুলো জানা সেগুলো করি, কারণ এই আধানটার কী ধরনের প্রকৃতি সেটা তো বলা নেই কোশ্চেনে, পজিটিভ না নেগেটিভ। তাহলে বি বিন্দুতে রাখা আধান সি বিন্দুতে রাখা আধানকে বিকর্ষণ করবে,
এই ফোর্সটার নাম দিচ্ছি আমি ফোর্স অন সি ডিউ টু বি। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, ডি বিন্দুতে রাখা আধান এটাকেও বিকর্ষণ করবে, এটাকেও বিকর্ষণ করবে, ফোর্স অন সি ডিউ টু ডি। আর এ বিন্দুতে রাখা আধান এও বিকর্ষণ করবে, একদম সংযোগকারী রেখা এসি বরাবর। তাহলে ফোর্স অন সি ডিউ টু এ। দেখো সবকটা ফোর্স বুঝতে পারলে কিনা সি বিন্দুতে রাখা আধানের উপর। তাহলে নেট ফোর্স কত? যদি আমি ভালো করে দেখি এফ সিডি আর এফ সিবির মান সেম, এফ সিডি আর এফ সিবির মান সেম, তাহলে ওদের লব্ধিটা এই রেখা বরাবরই হবে। দুটো ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের লব্ধিটা একেবারে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করে বেরিয়ে যায়। ওকে, এটা আর বারবার বলার দরকার নেই আমার, আশা করছি বুঝে গেছে এতদিনে। তাহলে আমি যদি বলি এফ সিডি এফ সিবি এগুলোর মান কত, তাহলে পরপর লিখছি। এফ সিডির মান সেম হবে এফ সিবির সাথে, যার মান হবে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কোশ্চেনে কোথাও বলা নেই, আমি এক্স ধরে নিলাম। এফ সিডি কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। এফ সিবি বলো সিডি বলো সেম হবে দুটো। আচ্ছা, এফ সি এর মান কত হবে? এফ সি এর মান কে কিউ ওয়ান কিউ টু, দুটো কিউ গুণ করে দিলে কিউ স্কোয়ার, ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এক্স রুট টুর হোল স্কোয়ার। দেখো ভালো করে, এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্য, আর এসি কর্ণের দৈর্ঘ্য হবে তোমার এক্স রুট টু। এখনই করলাম আগের অঙ্কটার মতন। তাহলে ফাইনালি কত হয়ে যাবে এটা? কে কিউ স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার। আমি যদি বলি এফ ওয়ানটার মান কত হবে? এফ ওয়ানের মান তুমি বলবে আন্ডার রুট এফ সিডি স্কোয়ার প্লাস এফ সিবি স্কোয়ার, কারণ এফ ওয়ান লব্ধিটা এই দুটোরই লব্ধি, এই দুটো ফোর্সের লব্ধি। তাহলে এফ ওয়ান লব্ধিটা নিশ্চয়ই এই দুটো ফোর্সের লব্ধি, আর এই দুটো ফোর্স যেহেতু 90 ডিগ্রিতে আছে পরস্পর, তাই এইভাবে ফর্মুলা লাগাতে হবে। আচ্ছা, কত হয়ে যাবে মানটা? দুটো যেহেতু সেম তাহলে রুট টু রয়ে গেল, আর একটা বেরিয়ে রইল। একটা যদি বেরিয়ে আসে এটা পড়ে থাকবে। তাহলে নেট ফোর্স কত? সেই বিন্দুতে রাখা এই আধানটির উপর এই তিনটি আধান কত ফোর্স লাগালো? অতএব এফ নেট তুমি বলবে এফ ওয়ান আর এফ সি এর যোগফল। এফ ওয়ানও এইদিকে এফ সিও এইদিকে, একই লাইন বরাবর, তাহলে দুজনের যোগ হয়ে যাবে। তাহলে এই দুটোকে যোগ করে দিলে কত হবে? দুটোকে যোগ করে দিলে কত হবে? কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার কমন, আর ভেতরে কত পড়ে থাকবে? রুট টু প্লাস ওয়ান বাই টু। দেখো, তাহলে এই যে এফ নেট যেটা বের করলাম সেটা হচ্ছে মাইনাস কিউ আধানের উপর এই তিনটে মাইনাস কিউ আধানের জন্য প্রযুক্ত ফোর্স। এই মাইনাস কিউ আধানের উপর এই তিনটে মাইনাস কিউ এর জন্য নেট ফোর্স। আচ্ছা, তাহলে নিশ্চয়ই মাইনাস কিউ আধানকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে তার উপর ছোট কিউ আধানকে এই দিকেই ফোর্স লাগাতে হবে। নেট ফোর্সটা এইদিকে লাগছে, সাম্যাবস্থায় থাকতে গেলে তাকে নিশ্চয়ই উল্টো দিকে টানতে হবে। তাহলে উল্টো দিকে কে টানবে? একমাত্র এই ফোর্সটা টানতে হবে। তাহলে প্রথম কথাটা এখানে ক্লিয়ার হয়ে গেল যে কিউ আধানটা হচ্ছে পজিটিভ। পজিটিভ আধান না হলে ওই মাইনাস কিউ আধান সাম্যাবস্থায় থাকতেই পারবে না। তাহলে ছোট কিউ আধানের প্রকৃতি কি? পজিটিভ। পজিটিভ আধান হবে এটা। তাহলে পজিটিভ আধান যদি হয় তাহলে আমি কি বলতে পারি যে এই ফোর্সটার নাম হবে ফোর্স অন সি ডিউ টু ও। তাহলে বলতে পারি এখানে লিখছি আমি, অতএব অ্যাট ইকুইলিব্রিয়াম লিখতে পারি আমি এফ সি ওর মানটা এফ নেটের সাথে সমান হবে। তাই যদি হয় তাহলে এফ সি ওর মান কত লিখবো আমি? কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। পুরো দৈর্ঘ্যটা যদি এক্স রুট টু হয় তাহলে এটা হবে এক্স রুট টু বাই টু। আবার বলছি, সাইডে দেখবে, এসি যদি এক্স রুট টু হয় তাহলে তো আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এইটুকু দূরত্বটা কত হবে? সিওর মান বা ওসির মান
x√2/2 হাফ হয়ে যাবে, পুরোটার হাফ হয়ে যাবে। তাহলে পুরোটার হাফ মানে কি আমি বলতে পারি না যে এটা হচ্ছে x/√2। তাহলে এখানে কত লিখবো, x/√2 তার হোল স্কোয়ার। এফসি ওর মান পেয়ে গেলাম। এফ নেটের মান আগে থেকেই বের করেছি, কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর তার সাথে ওইটাকে যদি আমি যোগ করে দিই, চলো অত রাখছি, √2 প্লাস হাফ, পরের লাইনে করবো। তাহলে কী কাটছে এখান থেকে, কে কেটে গেল, আরেকটা লাইন যদি করি আমি তাহলে বুঝে যাবে পুরো কী কী কাটছে। এটা হয়ে যাবে তোমার √2 স্কোয়ার মানে 2 উপরে উঠবে, তাহলে 2k ছোট কিউ বড় কিউ ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর এটাকে যদি আমি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 2√2 প্লাস 1 ডিভাইড বাই 2। কে কে কেটে গেল, একটা কিউ এর সাথে এটা কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে ফাইনালি ছোট কিউ এর মান কত, এখান থেকে ফাইনালি ছোট কিউ এর মান কত, 2√2 প্লাস 1 ডিভাইড বাই এই দুইটা কোণাগুণের নিচে গুণ হবে 4। তাহলে এটা হচ্ছে নির্ণয় তোমার ছোট কিউ আধান, যেটা তোমার সেন্টারে রাখলে এই সমস্ত যতগুলো মাইনাস কিউ আধান দেখতে পাচ্ছ সবাই কিছু থাকবে, সাম্যাবস্থায় থাকবে অ্যাজ পার কোশ্চেন। আশা করছি অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো তুমি। আচ্ছা, এখানে একটা কিউ রয়ে গেছিলো, ইন্টু কিউ, বড় হাতের কিউ, এই যে এই কিউটা রয়ে গেছিলো। ভালো করে দেখবে মন দিয়ে পুরো কোশ্চেনটা, যেখানে বুঝবে না ভালো করে বারবার কোশ্চেনটা রিপিট করে করে দেখবে। এমন কোনো কঠিন কোশ্চেন নয়, ঠিক আগের কোশ্চেনটার মতনই একেবারে হুবহু রিপিট হলো এখানে, তুমি বলতে পারো প্রায়। আচ্ছা, পজ করে নোট করবে, আমি নেক্সট টাইপের অঙ্কতে যাবো এবার। ওকে, কিছু অন্য ধরনের অঙ্ক নেই, যেমন একবার সিম্পল একটা কোশ্চেন দেখো, জেডাব্লিউ মেন্স 2019। তাহলে জেডাব্লিউ মেন্স 2019 একটা অঙ্ক দেখা যাক। কি বলেছে কোশ্চেন, পড়ছি আমি। 3 চার্জেস প্লাস কিউ, কিউ ছোট হাতের কিউ আর প্লাস কিউ are placed respectively at distance d/2 and d from the origin on the x-axis. If the net force experienced by plus q placed at x equal to 0 is 0, then value of q is. তাহলে কোশ্চেনটা তোমাকে একটু কনফিউজ করার মতো দিয়েছে, যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে দেখবে কোনো কনফিউশনের ব্যাপারই নেই। ফার্স্ট লাইনটা আমি আরেকবার পড়ছি। 3 চার্জেস মানে 3টে চার্জ আছে, একটা দেখো প্লাস বড় কিউ, একটা ছোট হাতের কিউ আর একটা প্লাস বড় কিউ, আর প্লেসড রেসপেক্টিভলি অ্যাট ডিস্টেন্স d/2 অ্যান্ড d ফ্রম অরিজিন। এটার মানে কি, এটার মানে হচ্ছে এটাই, আমি যদি একটা স্থানাঙ্ক কোঅর্ডিনেট নিই, মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা কোঅর্ডিনেট সিস্টেম নিলাম আমি। এই কোঅর্ডিনেট সিস্টেমে বলছে মূল বিন্দুতে যদি প্লাস কিউ আধানকে রাখি তাহলে প্লাস কিউ থেকে d/2 দূরত্বে, প্লাস কিউ থেকে d/2 দূরত্বে রাখা আছে ছোট হাতের কিউ, আর প্লাস কিউ থেকেই ডি দূরত্বে রাখা আছে আরেকটা প্লাস কিউ, প্লাস কিউ থেকেই ডি দূরত্বে রাখা আছে আরেকটা প্লাস কিউ। তাহলে দেখো অ্যাজ পার কোশ্চেন ওটাই বলেছে যে পরপর রাখা আছে মূলবিন্দুর থেকে d/2 দূরত্বে কিউ আধান আর মূলবিন্দু থেকেই ডি দূরত্বে প্লাস কিউ আধান। তাহলে ফার্স্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আদৌ তুমি কোশ্চেনটা পড়ে পিকচার মাথার মধ্যে ক্লিয়ার হলো কি হলো না। যদি তোমার পিকচারই ক্লিয়ার হবে না মাথার মধ্যে তাহলে অঙ্কটা হবে কোথা থেকে, অঙ্ক তুমি ভুল ছবি আঁকবে, ভুল ছবির জন্য ভুল অ্যান্সার আসবে, ঠিক? আচ্ছা, তাহলে এটা ছিল ফার্স্ট পার্ট। এবার কি বলেছে নেক্সট পার্টে,
বলছে এক্স ইকুয়াল টু জিরোতে রাখা আধানটি ওপর যদি নেট ফোর্স জিরো হয় তাহলে এই ছোটো কিউ এর মান কত? তাহলে একটু বুঝে বলো, এই যে মূলবিন্দু, যাকে তুমি মূলবিন্দু বলছো, এই মূলবিন্দুতে রাখা আধানটির উপর নেট ফোর্স জিরো মানে কি? এই মূলবিন্দুতে রাখা প্লাস কিউ আধানটার উপর নেট ফোর্স জিরো, তার মানেই হলো এই প্লাস কিউ আধানটা কিসে আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে প্লাস কিউ আধানটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কোশ্চেন করেছে যে বলো এই ছোটো কিউ এর মানটা কত হবে, এই ছোটো কিউ আধানটার মান কত হবে। ভালো করে যদি দেখি আমাদের দেখবে 4টে অপশান দিয়ে দিয়েছে, চিহ্ন সময় দেখো 4টে অপশান দিয়েছে। এবার চলো একটু বোঝা যাক। কোশ্চেনে এই দুটো আধান পজিটিভ বলে দিয়েছে অ্যাজ পার কোশ্চেন, কিন্তু ছোটো কিউ আধানটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু বলা নেই। তাহলে আগে যদি আমি একটু দিমাগ লাগাই যে ছোটো কিউ আধানটার মান পজিটিভ হতে পারে না নেগেটিভ হতে পারে, তার জন্য আমাকে করতে হবে কি, যে সাম্যাবস্থায় আছে তার উপর ফোর্সগুলোকে মার্কিং করো। এবার ফোর্সগুলো মানে তো এখানে একজনই ফোর্স এ লাগাবে আর এই লাগাবে, দুজন ফোর্স লাগাবে। তাহলে জানা আধানটা কত ফোর্স লাগাচ্ছে, কোন দিকে লাগাচ্ছে আগে দেখি। এই প্লাস কিউ আধানকে অবশ্যই এই বরাবর বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এদিকে তুমি নাম দাও মনে করো F1 ফোর্স দ্বারা, মনে করো। তাহলে এই কিউ আধানকে যদি এইদিকে বিকর্ষণ করে এই আধানটা, তাহলে ছোট কিউ আধানকে অবশ্যই তাকে এইদিকে আকর্ষণ করতে হবে। যদি আকর্ষণ না করে তাহলেও এক জায়গায় থাকবে কি করে? সাম্যাবস্থায় থাকার তো এটাই শর্ত যে তার উপর নেট ফোর্স জিরো হতে হবে। ডান দিকে যদি 5 নিউটন লাগে তাহলে অবশ্যই আমার এদিকে কত ফোর্স লাগতে হবে? 5 নিউটন। তাহলে সিম্পল একদম ব্যাপার, যদি এইদিকে 5 নিউটন লাগে তাহলে অতিরিক্ত তার বিপরীত দিকে 5 নিউটন লাগবে, তবেই সে সাম্যাবস্থায় এক জায়গায় স্থির থাকবে। তাহলে দেখো প্লাস কিউ আধানটা অলরেডি কোশ্চেনে দেওয়া ছিল, তাহলে প্লাস কিউকে তো ঠেলবে অর্থাৎ বিকর্ষণ করবে। তাহলে নিশ্চয়ই এই কিউ আধানটাকে এই বরাবর টানতেই হবে। আর মনে করো F2 ফোর্স দ্বারা টানলো, আর আমি জেনে গেছি যে কিউ আধান গ্যারান্টিড নেগেটিভ হবে। আর যেই তুমি জেনে গেলে যে কিউ আধান নেগেটিভ হবে, তাহলে দেখো আমাদের অপশান থেকে দুটো অপশান গায়েব হয়ে গেল। অপশান বি আর অপশান সি কোনো মতেই উত্তর হতে পারে না। তাহলে কি পড়ে রইল? অপশান এ আর ডি। এ আর ডি এর মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা আমরা বের করব। আচ্ছা আচ্ছা, মানগুলো একটু পরপর বলো। F1 এর মান কত? F1 এর মান কে Q1 Q2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। হ্যাঁ, F1 ফোর্সটা কে লাগিয়েছে? এই প্লাস কিউ লাগিয়েছে এই কিউবের উপর, মূলবিন্দুতে থাকা কিউবের উপর এই আধানটা লাগিয়েছে। আচ্ছা, কত হয়ে গেল এটা? কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। আমি যদি বলি F2 এর মান কত? F2 ফোর্সটা কে লাগিয়েছে? এই ছোটো কিউ লাগিয়েছে। কার উপর? এর উপর, মূলবিন্দুতে থাকা আধানটির উপর। তাহলে কত হবে এখান থেকে? কে Q1 Q2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। দেখো তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D/2। তাহলে কত হয়ে গেল এটা? 4KQ ছোটো কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি লিখতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম F1 অবশ্যই ইকুয়াল টু F2 হবে। F1 এর মান কত? কে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। F2 এর মান কত? 4K বড় কিউ ছোটো কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার। তাহলে ফাইনালি যদি কাটাকাটি করি ডি স্কোয়ার কেটে গেল, কে কেটে গেল, একটা কিউয়ের সাথে একটা কিউ কাটলো, এখানে দুটো ছিল। তাহলে ফাইনালি দেখো কিউয়ের মান পেয়ে গেলাম, ছোটো কিউয়ের মান হচ্ছে Q/4। হ্যাঁ অবশ্যই ঋণাত্মক হবে। তাহলে এটা তো আমরা খালি মান বের করেছি। তাহলে কোন অপশানটা ম্যাচ করলো আমাদের? অপশান এ। অপশান এ ইজ কারেক্ট। দেখো অঙ্কটা ভালো করে বুঝবে, একেবারে সিম্পল অঙ্ক ছিল, যেটা বলি মেন্স 2019 এসেছিলো এই ধরনের কোশ্চেনটা ট্রিক পার্ট যদি আমি বলি সেটা হচ্ছে তোমার ওই প্রথম লাইনটা পড়ে সেখান থেকে বুঝে ছবিটাকে আঁকা, আর কিছু না। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখবো আমরা, বসে দিলাম, পজ করে নোট করবে সবাই। ওকে,
আচ্ছা, একটা অন্য অঙ্ক কিছু বা এই ধরনের যে অঙ্ক নিলাম সেটার উপরে বেস্ট করে কিছু থিওরি বা তুমি একটা কনসেপ্ট মনে করো আলোচনা বলতে পারো ছোট্ট করে। তাহলে একটা ছোট্ট করে অঙ্কের মাধ্যমেই আমরা একটা কনসেপ্ট শিখি। কি কোশ্চেন দিয়েছে? বলছে একটি সরলরেখার উপরে দুটি আধান রাখা আছে। কেমন? মনে করো এ বিন্দুতে একটা আধান রাখা আছে আর বি বিন্দুতে একটা আধান রাখা আছে। এ বিন্দুতে আধান রাখা আছে মনে করো কিউ, আর বি বিন্দুতে আধান রাখা আছে মনে করো 9Q। দুটোই পজিটিভ। কোশ্চেন এটাও বলে দিয়েছে এটাও পজিটিভ এটাও পজিটিভ, ঠিক। এবার বলেছে তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে সমগ্র আধান তিনটি বা আধান তিনটির সংস্থাটি বা পুরো সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আবার কোশ্চেন শুনবে, তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে মনে করো তৃতীয় একটি আধান তোমাকে রাখতে বলেছে ছোট হাতের কিউ মনে করো। তাহলে এই আধানটাকে বলেছে প্লেস করো এমনভাবে যাতে পুরো সংস্থাটি তিনজনেই যেন সাম্যাবস্থায় থাকে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এই আধানটা কি প্রকৃতির হবে? এটা কি পজিটিভ হবে যেখানে রাখবো, যদি রাখি ইন কেস, না এটা নেগেটিভ হবে? তাহলে যদি একটু ভেবে দেখি, মনে করো পজিটিভ নিলাম, তাহলে পজিটিভ যদি এখানে রেখে দিই কোথাও, এখানে এ বি সংযোগকারী রেখার কোনো এক জায়গায়, তাহলে পজিটিভকে তো রিপেল করবে। এই পজিটিভকেও বিকর্ষণ করবে বা রিপেল করবে। তাহলে আলটিমেট দেখো এ আর বি বিন্দুতে আধানগুলো তো থাকবে না, পরস্পর দূরে দূরে সরে চলে যাবে বা একটা কোনো র্যান্ডমলি দিকে চলে যাবে। ফার্স্ট পার্টটা ক্লিয়ার? প্রথম কথা, এ তো পজিটিভ হতেই পারে না। এটা তো আমাকে মাথাতে আনতেই হবে যে এ নেভার বি পজিটিভ। তাহলে এ কী হবে? এই যে আধানটা কী হবে? তাহলে কিউ আধানটা নেগেটিভ। তাহলে এই আধানটি কোনো মতেই পজিটিভ হতে পারে না, এটা অবশ্যই নেগেটিভ আধান হতে হবে। এটা ছিল ফার্স্ট আমার অ্যান্সার। এবার আমাকে বলো ওই নেগেটিভ আধানটাকে কোনখানে রাখবো যাতে তিনজনেই সাম্য অবস্থায় থাকে। একটু বোঝার চেষ্টা করি। যদি আমি এই সংযোগকারী রেখার বি সংযোগকারী রেখার বাইরের দিকের কথা চিন্তা করি, হ্যাঁ ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, দেখবে একটু ভালো করে। যদি বি সংযোগকারী রেখার বাইরের কোনো জায়গায় রাখি, মনে করে এরকম জায়গায় রাখলাম, এই জায়গাটা রাখলাম কিউ আধানকে, তাহলে এই আধানটার উপর কী ফোর্স লাগবে? পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এই পজিটিভ ও নেগেটিভকে আকর্ষণ করবে। তাহলে আর কোথায় সাম্য অবস্থায় রইল? সবাই তো এর দিকে উল্টে এসে পড়বে, আবার এরা তো নিজের দিকে বিকর্ষণ করবে। তাহলে এই জায়গাটায় তোমার কিউকে রাখা যাবে না। ফার্স্ট পার্টটা ক্লিয়ার? যদি আমি সিমিলারলি এইদিকে দেখি, এখানেও হবে না। এখানেও যদি মাইনাস কিউকে রেখে দিই তাহলে এটাকে আকর্ষণ করবে আর এদিকে 9Qটা আকর্ষণ করবে। তাহলে এতটুকু তো বোঝা গেল যে এ বি সংযোগকারী রেখার বাইরে এই কিউকে রাখা যাবে না। ঠিক আছে, আচ্ছা ভেতরে আসি। যদি এ বি সংযোগকারী রেখার ভেতরের কথা বলি, তাহলে বি বিন্দুতে রাখা আধানের এই যে বড় আধান এর কাছেই রাখতে পারবো। যদি এই জায়গাটা রাখি, মনে করো বি বিন্দুর কাছাকাছি আমি রাখলাম, তাহলে এই জায়গাটায় কি তোমার ওটা অ্যালাউড? একটু বোঝা যাক। এই জায়গাটা যদি মাইনাস কিউ রেখে দিই, তাহলে দেখতে পাচ্ছি 9Q আধান এই মাইনাস কিউকে অনেক বেশি ফোর্স দ্বারা আকর্ষণ করবে এর কাছাকাছি মানে আর এর মান কম, আর ফোর্স তো আমরা জানি আর এর বর্গের ব্যস্তানুপাতি হয়। যত কম দূরত্ব তত বেশি ফোর্স। আবার এমনিতে দেখতে পাচ্ছি 9Q আধানটা কিউয়ের থেকে বড়, এটা 9 গুণ, এটা সিঙ্গেল একটা কিউ আধান। তাহলে কিউ আধানের 9 গুণ হচ্ছে তোমার বি বিন্দুতে রাখা আধানটা। তাহলে এর পরিমাণটাও অনেক বেশি, এর কাছাকাছিও রেখেছো, তাহলে এই 9Q আধান মাইনাস কিউ আধানকে অনেক বেশি ফোর্স দ্বারা আকর্ষণ করবে। প্লাস কিউ আধানটাও একে আকর্ষণ করবে, কিন্তু 9Q এর মতো অত পাওয়ারফুল হবে না। কেন? কারণ প্লাস কিউ আধান থেকে এমনিতেই দূরে আছে, আর প্লাস কিউ আধান 9Q এর থেকে অত কম পরিমাণ।
তাহলে আলটিমেটকে আমি বলতে পারি যে এই মাইনাস কিউ আধানটার উপর একটা নেট ফোর্স এই বি বিন্দুতে রাখা আধানের দিকে হবে। নেট ফোর্স যদি এর উপর লেগেই গেল তাহলে এর উপর নেট ফোর্স তো 0 হলো না, অর্থাৎ এরা তিনজনের সাম্যাবস্থায় থাকবেই না। নেক্সট, তাহলে এখানেও রাখা যাবে না, এটাও বাদ, ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ বড় আধানের কাছাকাছি তো রাখাই যাবে না। যদি আমি এ বিন্দুতে রাখা আধানের কাছাকাছি আসি, মনে করো এ বিন্দুতে কাছাকাছি এলাম, এই জায়গাটায় রাখলাম মাইনাস কিউ আধানকে, মনে করো মাইনাস কিউ আধানকে মনে করো আমি এখানে রাখলাম। তাই যদি হয়, এবার এ বিন্দুতে রাখা আধানটা যা আছে আছে, কিন্তু এর খুব কাছাকাছি তুমি রেখেছো, তাহলে এই বিন্দুতে রাখা আধান খুব বেশি ফোর্স লাগাবে ওর উপর, নিজের দিকে টানবে। বি বিন্দুতে রাখা আধানটাও ওকে নিজের দিকে টানবে, কিন্তু বেশি দূরে থাকার কারণে এবার দেখা যাচ্ছে সেই ফোর্সটা এ বিন্দুতে রাখা যে আকর্ষণ ফোর্স তাকে প্রায় ব্যালেন্স করে দিচ্ছে। ফিলিং নিতে হবে, এটা ফেল না করলে হবে না। বি বিন্দুতে রাখা আধান অনেক বড়, ওকে, কিন্তু অনেক দূরে আছে, তাহলে ফোর্সটা 1/r² অনুযায়ী কম হয়ে যাবে। এ বিন্দুতে রাখা আধান ছোট ঠিকই, বি বিন্দুর তুলনায় 9 গুণ কম ঠিকই, কিন্তু এই বিন্দুর কাছাকাছি তো তুমি মাইনাস কিউটাকে রেখে দিয়েছো, তাহলে আর এর মান কম, তাহলে ওই ফোর্সটা বি বিন্দুতে রাখা যে আকর্ষণ ফোর্স তাকে প্রায় ব্যালেন্স করে দেবে এবার। তাহলে আমি বুঝে গেছি যে কিউ আধানটিকে ছোট আধানের কাছাকাছি রাখলে এখানে একটা ব্যালেন্সিংয়ের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তাহলে দেখো এখানে ফোর্স ব্যালেন্সিং হতে পারে কেমন, আমি যদি বলি যে এ বিন্দুতে রাখা আধানটা কোন দিকে ফোর্স লাগাবে এর উপর, তাহলে তুমি বলবে যে স্যার এই বরাবর ফোর্স লাগাবে। ফোর্সটার নাম আমি দিচ্ছি মনে করো F1। তাহলে বি বিন্দুতে রাখা আধানটা এর উপর কোন দিকে ফোর্স লাগাবে, তুমি বলবে স্যার এই ডান দিকে লাগাবে। এই ফোর্সটার নাম দিচ্ছি আমি F2, আকর্ষণ করবে। তাহলে দেখো তো এবার F1 আর F2 পরস্পর বিপরীত হচ্ছে কিনা, একই সরলরেখা বরাবর। তাহলে এই জায়গাটাতে কি F1 আর F2 সমান হতে পারে? ইয়েস, আমার অ্যান্সার হবে ইয়েস। কেন? F1 এর মান বেশি, F2 এর মান এই বেশি মানকে ইজিলি ব্যালেন্স করতে পারবে বিকজ অফ ডিস্টেন্স। এই জায়গাতে হচ্ছিল না, এই জায়গাতেও F1 ডান দিকে, F2 ডান দিকে, F1 বাম দিকে, কিন্তু F2 এর মান অনেক বেশি ছিল, অনেক বেশিকে F1 কোনো মতেই ব্যালেন্স করতে পারছিল না এই জায়গাতে। তাই আমি আধানকে দূরে সরিয়ে নিয়ে এলাম বি বিন্দু থেকে, যাতে আলটিমেট ফোর্সটা এই দূরত্বের কারণে ব্যালেন্স করতে পারে এই দুটো ফোর্স। ক্লিয়ার? এই দূরত্বের কারণে এখানে যে F2 মানটা হবে সেই মানটা যেন ইজিলি ব্যালেন্স হয়ে যায় এই কিউ বিন্দুতে রাখা আধানের জন্য। আশা করছি বুঝতে পারছো, প্রত্যেকটা বারবার রিপিট করে করে দেখবে, এমন কোনো কঠিন না, সিম্পলভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে কত হবে এখানে যদি আমি বলি F1 আর F2 মান সেম হবে অ্যাট ইকুইলিব্রিয়াম, তাহলে দূরত্বটা আমাকে বের করতে হবে। কোথায় রাখলে বলেছিল কোশ্চেন? তাহলে মনে করো তোমাকে বলেছিল যে এই পুরো দূরত্বটা হচ্ছে তোমার মনে করো L, তাহলে আমাকে রাখতে হবে কোথায়? আমি ধরে নিচ্ছি যে কিউ বিন্দু থেকে x দূরত্বে রাখতে হবে। মনে করি এই বিন্দু থেকে x দূরত্বে এই ছোট কিউকে রাখা হলো, আমাকে x এর মানটা বের করতে হবে। x সমান কত? L এর সাপেক্ষে বের করবো আমি। তাহলে লিখি at equilibrium F1 অবশ্যই F2 হবে। মান পুট করো, F1 এর মান কত? k q1 q2 ডিভাইড বাই r²। F2 কত? k q1 q2 ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। F2 ফোর্সটা কে লাগাচ্ছে? 9q লাগাচ্ছে, তাহলে k ইন্টু 9q ইন্টু ছোট কিউ, তাহলে k q1 q2 হয়ে গেল ডিভাইড বাই r² মানে এই দূরত্বটা। পুরোটা যদি L হয় তাহলে এইটুকু দূরত্বটা কত? পুরোটা যদি L হয় তাহলে এই দূরত্বটা কত? তুমি বললো স্যার পুরোটা থেকে এক্সকে বাদ দিন, তাহলে এইটুকু দূরত্বটা কি তোমার L মাইনাস এক্স? ইয়েস। তাহলে এখানে আমি লিখবো k q1 q2 বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। আচ্ছা কি কাটছে? k q
এই কিউ সব কেটে গেল। তাহলে কত পড়ে থাকছে 9x² ইকুয়াল টু L মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে 3x ইকুয়াল টু প্লাস মাইনাস L মাইনাস এক্স। দুটো কেস আসছে, যদি আমি প্লাস এক্স নিই মানে প্লাস চিহ্নটা যদি নিই তাহলে 3x সমান কত হবে L মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো এক্স এর মান পেয়ে গেলাম, এটা এক্স 3x এর সাথে এক্স যোগ হবে 4x, তাহলে হয়ে গেল দেখো L/4। আর যদি আমি নেগেটিভটা নিই তাহলে মাইনাস L প্লাস এক্স হবে, তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে মাইনাস L/2। কোনটা নেব? পজিটিভটা নেব। বলবো স্যার কেন, নেগেটিভটা কি দোষ করলো? তুমি ধরেছিলে যে এ থেকে এক্স দূরত্বে মাইনাস কিউ আধানকে রাখা হলো। তুমি তো কোশ্চেনে তুমি তো নিজে থেকে ধরনি যে এ থেকে মাইনাস এক্স দূরত্বে রাখা হলো। আমি যদি ঋণাত্মক ধরতাম তাহলে অ্যান্সারটাকে ঋণাত্মক নিতাম। আমি যেহেতু পজিটিভ দূরত্ব নিয়েছি নিজে থেকেই, যে ধরি এ বিন্দু থেকে এক্স দূরত্বে রেখেছি, তার মানে পজিটিভ এক্স, তাই পজিটিভটাকে নেব। ঠিক, যদি আমি ঋণাত্মক ধরতাম ইনকেস সাপোজ, মনে করো আমি নিজে থেকে বললাম যে ধরি এ থেকে মাইনাস এক্স দূরত্বে রাখা হলো, তাহলে মাইনাস এক্স নিয়েই তোমাকে ক্যালকুলেশন করতে হতো, অ্যান্সার মাইনাস দিয়েই আসতো, আর এটাই আসতো ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ দেখো, মনে করো আমি বললাম যে এ থেকে মাইনাস এক্স দূরত্বে রাখা হলো, জাস্ট দেখে নেবে তোমার জন্য করছি আমি। তাহলে মাইনাস এক্স দূরত্বে যদি রাখি তাহলে এখনও এত দূর পর্যন্ত পুরো ঠিক আছে, কিন্তু এই দূরত্বটা এবার কত হবে? এল থেকে মাইনাস এক্সকে বাদ, তার মানে এটা এল প্লাস এক্স হয়ে যাবে। আবার দেখো এই দূরত্বটা এল, এটা মাইনাস এক্স, তাহলে এইটুকুটা এল মাইনাস অফ মাইনাস এক্স, তাহলে এল প্লাস এক্স। ঠিক ঠিক নয়? তাহলে তুমি যেমন ধরবে তেমন অ্যান্সার আসবে, আলটিমেট সেমই আসবে। তাহলে বলছি কত হবে বলো, F1 F2 যদি হয় এত দূর, এবার বলো কি লিখবো আমি? কে Q1 Q2 ডিভাইড বাই মাইনাস এক্স এর হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ারই হলো, ইকুয়াল টু কে, এই ফোর্সের জন্য লিখবো এবার Q1 Q2 ডিভাইড বাই এল প্লাস এক্স এর হোল স্কোয়ার, হবে কি হবে না যদি তুমি এইভাবে ধরে করতে? কে কিউ কিউ কে কিউ কিউ সব কেটে গেল, তাহলে ফাইনালি পড়ে থাকবে দেখো 9x² ইকুয়াল টু এল প্লাস এক্স এর হোল স্কোয়ার। আবার যদি আমি উভয়পক্ষে বর্গমূল করে দিই তাহলে 3x ইকুয়াল টু প্লাস মাইনাস এল প্লাস এক্স। এখান থেকে যদি আমি দুটো কেস বানাই তাহলে 3x সমান যদি ধনাত্মকটাকে নিই তাহলে শুধু এল প্লাস এক্স, তাহলে এখান থেকে দেখো এক্স এর মান পাচ্ছি L/2। না, একটা তো পেলাম, ঠিক আছে, কিন্তু এই মানটা নেবো না। কেন নেবো না বুঝতে পারবে এখনই। আর এখান থেকে নেবো আরেকটা নেগেটিভ যদি নিই তাহলে নেগেটিভ এল নেগেটিভ এক্স, তাহলে এক্স এর মান দেখো মাইনাস L/4। এবার কোনটা নেব? আমি যেহেতু নিজে থেকেই ধরেছি যে এক্স এর মান ঋণাত্মক, তাহলে এবারে ঋণাত্মকটা নেওয়া হবে, এটাকে নেওয়া যাবে না, কারণ তুমি তো ধরেছো যে ধরি এ বিন্দু থেকে মাইনাস এক্স দূরত্বে মাইনাস ওই ছোটো কিউ আধানটিকে রাখা হলো, তাহলে তুমি যেহেতু মাইনাস ধরেছো তাহলে তোমাকে মাইনাসটাকে নিতে হবে এবারে। তাহলে দেখো এক্স এর মান মাইনাস L/4, তাহলে ফাইনালি কি হয়ে গেল L/4ই তো এলো ঘুরিয়ে বেরিয়ে, চিহ্নটা তুমি ধরেছিলে। তাহলে দূরত্ব তো আর চিহ্ন দিয়ে লেখা হয় না, তাহলে দূরত্ব চিহ্ন দিয়ে কেন লিখবে? তুমি তো খালি মানটুকু লিখবে। আলটিমেট দেখো দুটো ক্ষেত্রে L/4 বেরোলো। তাহলে পরীক্ষাতে বেশি টেনশন নেবে না, তুমি সিম্পল পজিটিভ ধরেই করবে, আর পজিটিভ অ্যান্সারটুকুকেই গ্রাহ্য করবে, নেগেটিভটাকে বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবারটা মুছে দিচ্ছি আমি, যেহেতু এটা তোমাকে করে দেখিয়ে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমি পজিটিভ ধরেই করেছিলাম, তাই পজিটিভটাকে গ্রাহ্য হলো। তাহলে অ্যান্সার কী হয়ে গেলো ফাইনালি? যে ছোট আধানের অ্যান্সার কি, ছোট আধানের থেকে এক্স L/4 দূরত্বে, ছোট আধান থেকে L/4 দূরত্বে আধানদ্বয়ের সংযোগকারী রেখার ভেতরে এই কিউ আধানকে যদি রাখা হয় তাহলে সমগ্র ব্যবস্থাটি বা সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে। আর হ্যাঁ, অবশ্যই কিউ আধানকে ঋণাত্মক হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। শুধু আধানকে রাখলেই হবে না, আধানের প্রকৃতিও বলতে হবে তার সাথে, আধানের প্রকৃতিও বলতে হবে। কালকের দিনে তো এমনও হতে পারে যে এটা মাইনাস কিউ, এটাও -9q, তাহলে এইটাও কি মাইনাস কিউ হয় না? একদম না, তখন এটাকে পজিটিভ দিতে হবে।
সমজাতীয় আধানের জন্য যদি তোমাকে সাম্যাবস্থায় রাখতে হয় একটা তৃতীয় আধানকে এনে, তাহলে অবশ্যই তৃতীয় আধানকে ওই সমজাতীয় আধানের বিপরীত হতে হবে। আশা করছি এতটুকু পুরো মস্তকে ঢুকেছে। এবার আমি টাইপ চেঞ্জ করব, অঙ্কটাকে তুমি নোট করবে। এটার একটা শর্ট ট্রিকও আছে, শর্ট ট্রিক ফর্মুলা, ওটা আমি লিখে দেখাচ্ছি। দেখো L/4 বেরোবে এখান থেকে। দেখো শর্ট ট্রিক ফর্মুলাটা দেখো, এর সমজাতীয় আধানের ক্ষেত্রে ফর সেম টাইপ অফ চার্জ, এটা কার জন্য এই ফর্মুলাটা? ফর সিমিলার চার্জ, সিমিলার টাইপ অফ চার্জ, একটা ছোট একটা বড় এরকম থাকবে তোমার। তাহলে ফর সিমিলার টাইপ অফ চার্জ আমি ডাইরেক্ট এক্স এর মান লিখতে পারবো, এক্স এর মান আমি ডাইরেক্ট লিখতে পারবো আন্ডার রুট স্মল চার্জ ডিভাইড বাই আন্ডার রুট বিগ চার্জ প্লাস আন্ডার রুট স্মল চার্জ। এই পুরো মানটা তুমি যা পাবে তার সাথে গুণ করবে তাদের মধ্যবর্তী দূরত্ব। এই পুরো মানটা যা পাবে তার সাথে গুণ করবে কি? ওই আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? L। তাহলে তাই যদি হয় এই ফর্মুলা অনুযায়ী দেখি তো L/4 আসে কিনা, দেখি তো এক্স সমান কত হচ্ছে? আন্ডার রুট স্মল চার্জ, স্মল চার্জ কত? তুমি বলবে স্যার বড় কিউ। দেখো এই দুটোর মধ্যে কে ছোট চার্জ? বড় কিউ। এই যে বড় হাতের কিউটা লিখেছি। তাহলে বিগ চার্জ কত? বলবে স্যার 9 ইন্টু বড় কিউ। তাহলে নিচে কি লিখবো? আন্ডার রুট বিগ চার্জ মানে 9 ইন্টু বড় কিউ প্লাস আবার ছোট চার্জ। এই পুরো মানটা যা পাবো তার সাথে এল গুণ করবো। নিচ থেকে দেখো আন্ডার রুট কিউ কমন যদি নিই, আর আন্ডার রুট 9 মানে হচ্ছে 3, আন্ডার রুট কিউ উপরে রইল, নিচে থেকে আন্ডার রুট কিউ কমন নিয়ে নিয়েছি, তাহলে ভেতরে পড়ে থাকবে 3 + 1, তার সাথে এল গুণ। আন্ডার রুট কিউ কেটে গেল, তাহলে দেখো ফাইনালি হয়ে গেল কত? L/4। এটা হচ্ছে শর্ট ট্রিক। তোমার পরীক্ষাতে অনেক টাইম বাঁচবে যদি তুমি কনসেপ্টগুলোকে ভালো করে ঝালাই করে যাও। নইলে এটা করতে আর কতক্ষণ? খুব জোর 1.5 থেকে 2 মিনিট, খুব জোর বা 1 মিনিট ফার্স্ট যদি করো কনসেপ্ট লাগিয়ে, তোমার এইসব অঙ্ক করতে বেশিক্ষণ লাগবেও না। হ্যাঁ, এটা একটা শর্ট ট্রিক, তুই যদি মনে রাখতে পারো বেস্ট। যদি মনে নাও থাকে কোনো টেনশন নেওয়ার নেই, কনসেপ্টের উপর পুরো বিলিভ রাখবে, কনসেপ্ট ইউজ করবে, অঙ্ক শেষ করবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে তুমি ফর্মুলা টুকতে পারো। আবার বলে দিচ্ছি ফর্মুলাটা, আন্ডার রুট স্মল চার্জ ডিভাইড বাই আন্ডার রুট বিগ চার্জ প্লাস স্মল চার্জ। স্মল চার্জ মানে দেখো এই দুটো আধানের মধ্যে, এই দুটোই তো দেওয়া ছিল, তাহলে এই দুটো আধানের মধ্যে কে ছোট? এইটা। বড় চার্জ কোনটা? 9 কিউটা। তাহলে মানগুলো তুমি বসে দেবে পরপর, অঙ্ক শেষ। মান বসাবে। আবার নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ আন্ডার রুট করে দিও না। নেগেটিভ আন্ডার রুট করে জটিল রাশি নিয়ে এসে ঝামেলা করতে শুরু করে দেবে, এসব করতে যাবে না। যখনই তুমি আধানের অঙ্ক করবে খালি চার্জের মানটুকু বসাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ছিল একটা প্রবলেম। এবার আমি চেঞ্জ করব। কি চেঞ্জ? এবার আমি বিপরীত জাতীয় আধান নেব। যদি আমি বিপরীত জাতীয় আধান নিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? চলো পজ করে নোট করবে, মুছছি এবার আমি। যদি আমি বিপরীত জাতীয় আধান নিই, ইন কেস আবার মনে করো আমি নাম দিচ্ছি এ আর বি। এ বিন্দুতে কত আধান রাখা আছে? চলো ধরে নিচ্ছি একই রকমভাবে, মনে করো প্লাস কিউ। কিন্তু বি বিন্দুতে এবারে -9 কিউ রাখা আছে, অর্থাৎ বিপরীত জাতীয় আধান। আগে দেখো দুটোই পজিটিভ ছিল, এবারে দুটোই বিপরীত আধান। আবার সে একই কোশ্চেন, তৃতীয় একটি আধান ছোট কিউকে কোথায় রাখবো যাতে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকে, এবং তৃতীয় আধানটির প্রকৃতিও নির্ণয় করো। এর সাথে দুটো কোশ্চেন। তাহলে প্রথম কথা, তৃতীয় আধান যাকে তুমি রাখবে
তার টাইপ কী হবে, সে পজিটিভ হবে না নেগেটিভ হবে। আর দ্বিতীয় কোশ্চেন, এমন জায়গায় কোথায় রাখবো যাতে তিনজনেই সাম্যাবস্থায় থাকে। দেখা যাক। প্রথমে মনে করো আমি পজিটিভ আধানকে নিয়ে এলাম, মনে করো কি হচ্ছে পজিটিভ। তাহলে কেউ যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ আধানকে কোথায় কোথায় রাখা যেতে পারে একটু বোঝা যাক। এটা হচ্ছে আধান দ্বয়ের সংযোগকারী রেখার বাইরে, আধান দ্বয়ের সংযোগকারী রেখার বাইরের অংশ এটা। আচ্ছা, যদি আমি পজিটিভ আধানকে এখানে রাখি, মনে করো এখানে রাখলাম, তাহলে -9q ওকে প্রবল বল দ্বারা আকর্ষণ করবে, আর +q আধান ওকে হালকা বল দ্বারা বিকর্ষণ করবে। হ্যাঁ, +q কে বিকর্ষণ করে। তাহলে আলটিমেট এর উপরে একটা প্রবল আকর্ষণ বল বি বিন্দুর দিকে অনুভূত হবে, অর্থাৎ এখানে তো সাম্যাবস্থায় থাকবে না। না, ফার্স্ট পজিশন রিজেক্ট হয়ে গেল। নেক্সট, যদি আমি বলি যে +q আধানকে এখানে রাখবো, তাহলে এখানেও তো আবার একই কেস, -9q ওকে এই বরাবর আকর্ষণ করবে, এদিক বরাবর আকর্ষণ করবে, আর +q ওকে হালকা বল দ্বারা বিকর্ষণ করবে। আলটিমেট দেখো নেট ফোর্সটা এইদিকেই হলো না। তাহলে +q আধান কি এখানে তোমার +q আধান এখানে কি তোমার সাম্যাবস্থায় থাকবে? একদম না। ক্লিয়ার? তাহলে বড় আধানের কাছাকাছি তো থাকবে না, আর কিছু হোক না হোক। তাহলে এই দুটো পজিশন রিজেক্ট। না, এই দুটো পজিশনে কোনো মতেই +q আধানকে রাখা যাবে না। আমি যদি এখানে আসি, মনে করো এই জায়গাতে রাখলাম, ছোট আধানের কাছাকাছি রাখলাম +q কে। তাহলে ছোট আধানটার কাছাকাছি যদি রাখি, তাহলে এ বিন্দুতে রাখা আধান একে বিকর্ষণ করবে, আর বি বিন্দুতে রাখা আধান ওকে আকর্ষণ করবে। আরে বাবা, এখানেও তো হচ্ছে না, এখানেও তো তার মানে পজিশন রিজেক্ট হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে কথা আমার? তাহলে না এখানে রাখতে পারবো, না বি বিন্দুতে কাছাকাছি রাখতে পারবো, না এ বিন্দুর কাছাকাছি রাখতে পারবো। তাহলে একটাই পজিশন আমার কাছে পড়ে রয়েছে, সেটা হচ্ছে সংযোগকারী রেখার বাইরে ছোট আধানের কাছাকাছি। তাহলে ছোট আধানের কাছাকাছি মনে করো এই জায়গাতে রাখলাম, মনে করো, হ্যাঁ, এটা রিজেক্ট হয়ে গেছে। এবার আমি কি দেখতে পাচ্ছি? এগুলো সব রিজেক্ট। যদি আমি এখানে দেখি, তাহলে +q কে বিকর্ষণ করবে প্রবল বল দ্বারা, আর -9q +q কে আকর্ষণ করবে। হ্যাঁ, এর মানের জন্য আকর্ষণ বলটা কিছুটা হয়তো বেশি হবে, কিন্তু যেহেতু দূরত্ব বেশি আছে তাই আবার সেটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ব্যালেন্স হয়ে যাওয়া মানে কি? আমি কি এটা বলতে চাইছি যে +q আধানের উপর এই যে এ বিন্দুতে রাখা আধানটা যত ফোর্স দ্বারা নিজে বিকর্ষণ করবে, ঠিক ততটাই সমপরিমাণ ফোর্স দ্বারা 9q আধান তাকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে তুমি কি বলবে যে স্যার এটা একটা বেস্ট পজিশন হতে পারে এই +q কে রাখার জন্য? তাহলে তুমি কি বলবে যে স্যার এটা একটা বেস্ট পজিশন হতে পারে +q কে রাখার জন্য? দেখো এতটুকু বুঝতে পারলে কিনা। আমি ফার্দার আলোচনা করব। তাহলে তুমি বলছো যে স্যার +q আধান হতে হবে, অর্থাৎ তৃতীয় আধানটিকে ধনাত্মক হতে হবে। ঋণাত্মক হলে কি প্রবলেম ছিল? আর ধনাত্মকই যে হবে এটা তো বোঝা গেল অনেক কিছুই, যে ধনাত্মক থেকে হতে পারে জিনিসটা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি ঋণাত্মক হতো তাহলে কি হতো? মনে করো এটা ঋণাত্মক আধান -q, তাহলে -q আধান যদি হয় তাহলে এখানে রাখা যাবে না, এ তো বিকর্ষণ করবে, এ হালকা আকর্ষণ করবে। এখানেও রাখা যাবে না, এ খুব বিকর্ষণ করবে, এ খুব আকর্ষণ করবে। এখানে যদি এখানে রাখি এ আকর্ষণ করবে আর এ খুব বিকর্ষণ করবে না। যদি বাইরে রাখি, যদি এই জায়গাটা রাখি বাইরে -q, তাহলে একে আকর্ষণ করবে, একে খুব বেশি ফোর্স দ্বারা আকর্ষণ করবে, আর এটি কি করবে? বিকর্ষণ করবে। তাহলে আলটিমেট কি -q আধানের জন্য এখানে রাখা যেত? এতটুকু ক্লিয়ার হলে আমাকে বলবে, তাহলে আমি নেক্সট এগোবো। আবার বলছি, এখানে -q আধানকে রাখলে এ আকর্ষণ করবে আর এটি বিকর্ষণ করবে। তাহলে ফাইনালি আমি বলতে পারি যে -q আধানকে এখানে রাখা যেত।
দেখো ক্লিয়ার হলো কিনা পুরো। তাহলে কোনটা হবে অ্যান্সার, প্লাস কিউ না মাইনাস কিউ? ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল তিনজনেই সাম্যাবস্থায় থাকবে। এবার আসছে ইম্পর্টেন্ট পার্ট। তিনজনেই সাম্যাবস্থায় থাকবে, তিনজনকে সাম্যাবস্থাতে রাখতে হবে, একজনকে নয়। আমরা তো একজনের জন্য কথা বলছি তখন থেকে। তাহলে তিনজনকেই যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে একটু দেখো তো ভালো করে কি ব্যাপারটা। এই 9q একে তো আকর্ষণ করবে নিচের দিকে, এই -9q এই প্লাস কিউকে তো ওইদিকে আকর্ষণ করবে। তাই যদি করে তাহলে নিশ্চয়ই এখানে ঋণাত্মক আধান দিতে হবে, তবেই উল্টো দিকে প্লাস কিউকে আকর্ষণ করে এটা সাম্যাবস্থায় থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করবে। এই -9q যদি প্লাস কিউকে আকর্ষণ করে তাহলে অবশ্যই এই আধানটিকে নেগেটিভই হতে হবে, তবেই এই নেগেটিভ আধান পজিটিভকে ঠিক উল্টো দিকে আকর্ষণ করে এই বিন্দুতে রাখা আধানটিকে কিসে রাখবে, সাম্যাবস্থায় রাখবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা এতক্ষণ ধরে প্লাস কিউ নিয়ে করছিলাম না, প্লাস কিউ নেওয়া যাবে না। আমরা তৃতীয় আধানকে সাম্যাবস্থায় যদি রাখতে চাই তিনজনকে একসাথে, তৃতীয় আধানকে রাখার পর, তাহলে সেটা পজিটিভ হবে না, সেটা হতে হবে কি নেগেটিভ। ভালো করে বুঝবে এটা। পজিটিভ হলে কি হতো, মনে করো এটা পজিটিভ। যদি পজিটিভ হতো তাহলে দেখতে পাচ্ছি -9q এই প্লাস কিউকে নিজের দিকে আকর্ষণ করতো, আর এই প্লাস কিউ তো ওকে ওই দিকে বিকর্ষণ করতো। তাহলে আলটিমেট এ বিন্দুতে রাখা আধানটা কোথায় সাম্যাবস্থায় থাকলো? সাম্যাবস্থায় তো রাখতে বলেছে কোশ্চেনে তিনজনকেই। তাহলে তিনজনকেই যদি সাম্যাবস্থায় রাখতে হয়, একমাত্র ওইটা ছাড়ার কোনো উপায় নেই। কি উপায় নেই? আমি এটাকে করব কি নেগেটিভ আধান। ভেরি ইম্পর্টেন্ট, এটাকে করতে হবে অবশ্যই নেগেটিভ আধান। ওকে, তাহলে চলো নেগেটিভ আধান হলে -9q দেখবে সাম্যাবস্থায় থাকবে। কি করে? এই নেগেটিভকে হালকা ফোর্স দিয়ে বিকর্ষণ করবে। হ্যাঁ, অনেক দূরে তো, কিন্তু এই আধানটা তো এর কাছাকাছি আছে এর তুলনায়, তাহলে এ একটু বেশি ফোর্স দিয়ে আকর্ষণ করে নেবে। তাহলে দেখো দুজনকে ব্যালেন্স করে দেবে। আলটিমেট মাইনাস আধানটার জন্যই এরা তিনজন তোমার ইকুইলিব্রিয়ামে থাকবে। ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে শুরু। তাহলে আমি একে করে দিলাম আউট, -q আধান ওখানে থাকবে, অর্থাৎ ঋণাত্মক আধানই রাখতে হবে অসমজাতীয় আধানের ক্ষেত্রে। কোথায় রাখতে হবে? ছোট আধানের কাছাকাছি এবং সংযোগকারী রেখার বাইরে। আচ্ছা, চলো এবার পজিশন বের করব। মনে করো এদের দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L, আর আমি ধরে নিলাম যে ধরি এ থেকে x দূরত্বে -q আধানকে রাখা হলো আগের মতো। আমি যদি বলি কে কতক্ষণ দিকে ফোর্স লাগাবে, তাহলে দেখতে পাচ্ছি -q আধানের উপর এ বিন্দুতে রাখা ফোর্স কোন দিকে হবে? তাহলে এ বিন্দুতে রাখা যে আধানটি সে ফোর্স লাগাবে এই বরাবর, নাম দিচ্ছি মনে করো F1। আর বি বিন্দুতে রাখা আধানটি কোন দিকে ফোর্স লাগাবে? এই বরাবর, নাম দিচ্ছি মনে করো F2। যে কোনো একটা আধানের উপর সাম্যাবস্থা শর্ত লাগাও, তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি -q আধানের উপরে একটা ফোর্স ডান দিকে লাগছে যেটা এই আধানটি লাগাচ্ছে, আর একটা ফোর্স F2 বাম দিকে লাগছে যেটা এই আধান লাগাচ্ছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কি লিখতে পারি? অ্যাট ইকুইলিব্রিয়াম কি লিখতে পারি? F1 মাস্ট ইকুয়াল টু F2 হবে। আর F1 F2 মান যদি বসিয়ে দিই, F1 এর মান বলো K Q1 Q2 ডিভাইড বাই তার মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার ইকুয়াল টু F2 এর মান বলো K Q1 Q2 ডিভাইড বাই তার মধ্যবর্তী দূরত্ব। এই পুরো দূরত্বটা কত হবে? এতটা L, তাহলে এতটা L প্লাস এক্স। তাহলে এখানে লিখবো L প্লাস এক্স এর হোল স্কোয়ার। যদি সমাধান করি কে কিউ কিউ কে কিউ কিউ সব কেটে গেল, তাহলে পড়ে রইল 9x স্কোয়ার ইকুয়াল টু L প্লাস এক্স এর হোল স্কোয়ার। আবার যদি এখানে আমি বর্গমূল করে দিই তাহলে 3x ইকুয়াল টু প্লাস মাইনাস L প্লাস এক্স। দুটো কেস, যদি প্লাস নিয়ে নিই, যদি প্লাস চিহ্ন নিই তাহলে শুধু L প্লাস এক্স। তাহলে এখান থেকে দেখো x এর মান পেয়ে গেলাম L/2। আর যদি মাইনাসটা নিই তাহলে -L মাইনাস এক্স, তাহলে দেখো এখান থেকে x এর মান -L/4। তাহলে কোনটা গ্রাহ্য হবে? পজিটিভটা গ্রাহ্য হবে। কেন? কারণ আমি ধরেছি আগে থেকে
যে ধরি এই বিন্দু থেকে এক্স দূরত্বে নেওয়া হলো, আমি তো মাইনাস এক্স বলিনি। আমি যদি মুখে বলতাম যে মাইনাস এক্স দূরত্বে ধরেছি, তাহলে মাইনাস এখানে লিখতাম, ফাইনাল আনসারেও মাইনাসটাকে নিতাম, ঠিক আগেরটার মতো। এটা তুমি নিজে থেকে করবে, তোমার বাড়ির কাজ দিলাম। যে আমি যদি মাইনাস এক্স ধরি, তাহলে এক্সের মান কি -l/2 আসবে? এটা তোমার বাড়ির কাজ, তুমি ট্রাই করবে নিজে থেকে। তাহলে আপাতত বোঝা গেল x = l/2 দূরত্বে। ভালো করে পজ করে নোট করবে। এটার আমি শর্ট ট্রিক দেখাবো, শর্ট ট্রিক ফর্মুলা। ওকে, দেখো দেখি তো শর্ট ট্রিক ফর্মুলা থেকে l/2 আসে কিনা। কি হচ্ছে শর্ট ট্রিক ফর্মুলাটা? ফর কাদের জন্য? এটা নন সিমিলার চার্জ বা ডিসিমিলার চার্জ। অসমাধানের জন্য লিখবো আমি একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা ছোট একটা বড়। তাহলে এই ক্ষেত্রে এক্সের মান কত হবে? বলছি এই ক্ষেত্রে এক্সের মান যেটা হবে √ স্মল চার্জ, আবার সে একই রকমভাবে ডিভাইড বাই √ বিগ চার্জ মাইনাস, এবার মাইনাস √ স্মল চার্জ। এই যে মানটা পাবে, এই যে তুমি মানটা পাবে এখান থেকে, এই মানটার সাথে গুণ করবে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাই যদি হয়, আমি ফর্মুলাটা বসে দেখি তো হয় কিনা। তাহলে এক্স মান কী লিখবো বলো? স্মল চার্জ মানে √ কিউ ডিভাইড বাই বিগ চার্জ মানে √9 কিউ, খালি মানটুকু বসাবে, মাইনাস √ কিউ ইন্টু এল। তাই যদি হয়, উপরে দেখো √ কিউ রয়ে গেল, নিচে থেকে √ কিউ যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে √9, √9 মানে 3, আর এখানে 1 পড়ে থাকবে ইন্টু এল। √ কিউ কেটে গেল, তাহলে ফাইনাল দেখো l/2। ক্লিয়ার? একবারে সিম্পল। ফর্মুলা মনে রাখার যদি দরকার মনে হয় করবে, আদারওয়াইজ আমি তো কনসেপ্টের উপরে বেশি জোর দেবো। কনসেপ্ট যে মনে রাখবে তার ফর্মুলা বেশি মনে রাখার দরকারই হয় না। ওকে, তাহলে এটার উপর বেস করে একটা দুটো অঙ্ক দেখা যাক। এই ধরনের অঙ্ক যদি আমরা একটা দুটো করবো বই থেকে। ঠিক, আচ্ছা কোশ্চেন পড়ছি আমি, তোমরা দেখবে বই, দুটো অঙ্ক দেখবো আমরা। তিনটি বিন্দু আধান এক্স অক্ষ বরাবর আছে। তিনটি বিন্দু আধান এক্স অক্ষ বরাবর আছে। যদি দুটি আধান Q1 = -2 কুলম্ব এবং Q2 = -3 কুলম্ব যথাক্রমে x = 2 মিটার এবং x = -1 মিটার অবস্থানে থাকে, এবং তৃতীয় ধনাত্মক আধানটি প্রথম দুটি আধানের মধ্যবর্তী স্থানে এমনভাবে বসানো থাকে যে তার উপর লব্ধি বল 0 হয়, তবে তৃতীয় আধানটির অবস্থান নির্ণয় করো। তাহলে কোশ্চেন পড়ে আগে আমাদের প্রথম কাজ হচ্ছে ভালো করে ছবিটুকু আঁকা। তাহলে আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার অরিজিন। কে কোথায় আছে? অ্যাজ পার কোশ্চেন -2 কুলম্ব x = 2 মিটার অবস্থানে আছে। তাহলে x1 = 2 মানে এখান থেকে 2 মিটার দূরত্বে তুমি চলে যাও, আর এখানে রাখা আছে -2 কুলম্ব। হ্যাঁ, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? আমি যদি স্থানাঙ্ক বলি 2,0। আর -3 কুলম্ব x2 = -1 মিটার অবস্থানে আছে। x2 = -1 মানে নিশ্চয়ই এরকম কোনো জায়গায় হবে, আর এই জায়গাটা রাখা আছে -3 কুলম্ব। এই বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি বলি তাহলে -1,0। তাহলে একটু যদি ভালো করে দেখি, এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা কত? 3 না? 3 মিটার।
এদিকটা 2 মিটার, এদিকটা 1 মিটার, তাহলে মোট দূরত্ব কত? 3 মিটার। বলেছে তৃতীয় একটি আধানকে কোথায় রাখতে হবে, ধনাত্মক আধান বলেই দিয়েছে কোশ্চেনে, ধনাত্মক আধান কোশ্চেনে বলেই দিয়েছে। আর যদি কোশ্চেনে নাও বলতো, আমি তো আগে থেকেই জানি যে দুটি সমজাতীয় আধানের জন্য তৃতীয় আধানটিকে অবশ্যই তাদের বিপরীত প্রকৃতির হতে হবে। তাহলে এরা দুজন যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই পজিটিভ আধানকেই এখানে এনে রাখতে হবে, তবেই তিনজন সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ তিনজনের মধ্যে যে কোনো একজনকে তুমি ধরো, তার উপর নেট ফোর্স 0 হবে। তাহলে দেখো আমাদের কোশ্চেন ওটাই বলেছিল যে লব্ধি বল শূন্য হয়। লব্ধি বল শূন্য হয় মানে কি? লব্ধি বল শূন্য হয় মানে তারা সবাই সাম্যাবস্থায় আছে, দে আর অল ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে বলো তৃতীয় আধানকে কোথায় রাখা হয়? আমরা তো শিখলাম তখন ফার্স্ট, এই দুটো কোশ্চেনের আগে চেক করো। আমরা একটু আগে শিখলাম যে সমজাতীয় আধানের ক্ষেত্রে তৃতীয় আধানটি তাদের সংযোগকারী রেখার ভেতরে এবং ছোট আধানের কাছাকাছি হয়। তাহলে নিশ্চয়ই এরকম জায়গাতে আমি পজিটিভ আধান কিউকে রাখবো, তৃতীয় একটি আধানকে। অ্যাজ পার কোশ্চেনে দেখো ওরা বলেছে তৃতীয় একটি আধানকে কোথায় রাখা হবে। তাহলে মনে করো তৃতীয় আধানটিকে আমি পজিটিভ কিউ ধরে নিলাম, এইভাবে ছোট কিউ। তাহলে এই ছোট কিউটা আমি মনে করছি যে এখান থেকে এক্স দূরত্বে রাখা হয়েছে এদিক থেকে। তাহলে এক্সের মান কত হয়? তাহলে এক্সের মান তুমি কনভেনশনাল মেথডে করবে। কনভেনশনাল মেথড মানে যেটা আমি করেছিলাম, যে কিউ আধানের উপর ফোর্স লাগবে F1 এদিকে, F2 এদিকে, তাহলে আলটিমেট তুমি F1 = F2 করবে অ্যাট ইকুইলিব্রিয়াম। আমি যদি ডাইরেক্ট ফর্মুলা থেকে করি তাহলে কত হবে অ্যান্সার? x সমান আন্ডাররুট স্মল চার্জ মানে 2c বা 2 কুলম্ব, কুলম্ব তো আর লিখবো না, 2 লিখবো, ডিভাইড বাই আন্ডাররুট বিগ চার্জ হচ্ছে 3 প্লাস আন্ডাররুট স্মল চার্জ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। করেছিলাম একটু আগে। তাহলে এটার মান যত আসবে তত মিটার হবে অ্যান্সার। যদি আমি করি ক্যালকুলেটারে, কত আসছে? √2 প্লাস √3 √2 ডিভাইড অ্যান্সার ইন্টু 3, 1.348 মিটার। 1.348 মিটার। তাহলে দেখবে ভালো করে কোশ্চেনটা, 1.348 মিটার। তাহলে অ্যান্সার কি হলো? তৃতীয় আধানটিকে কোথায় রাখতে হবে? তাহলে আমি অ্যান্সার দিতে পারি যে তৃতীয় আধানটিকে -2 কুলম্ব আধান থেকে 1.348 মিটার দূরত্বে বাম দিকে রাখতে হবে। আর আমি যদি বলি যে মূলবিন্দু থেকে উত্তর দেবো, তাহলে মূলবিন্দু থেকে কত দূরে রাখতে হবে? এই পুরোটা 2 একক, এইটা হচ্ছে 1.348 একক। তাহলে মূলবিন্দু থেকে কত দূরে রাখতে হবে? ফ্রম অরিজিন, যদি আমি অরিজিনের সাপেক্ষে বলি, ফ্রম অরিজিন কত হবে? 2 মাইনাস 1.348 মিটার। তাহলে 2 থেকে 1.348 যদি বিয়োগ করি, 2 মাইনাস 1.348, 0.652 মিটার, 0.652 মিটার। তাহলে তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোন বিন্দু মানে কোন আধানটির সাপেক্ষে বা কোন বিন্দুর সাপেক্ষে এই প্লাস কিউ আধানটার পজিশনটা বললে। আমার মতে এখানে ছেড়ে দেওয়াই বেটার। এবার ভালো করে গুছিয়ে লিখে দেবে যে তৃতীয় ধনাত্মক আধানটিকে -2 কুলম্ব আধানের বাম দিকে 1.348 মিটার দূরত্বে রাখতে হবে। এইটুকু লিখে দিলেই তো কমপ্লিট। আচ্ছা, পজ করে নোট করবে। আমি নেক্সট কোশ্চেনে যাব। মুছে দিলাম। কি বলেছে নেক্সট কোশ্চেন? দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রতিটির মান 2 ESU এবং অপর একটি বিন্দু আধানের মান কিউ, ছোটদের কিউ বলেছে। আধান তিনটি একটি সরলরেখার উপর অবস্থিত এবং প্রতিটি আধান সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে কোশ্চেন পড়ে আগে ছবি আঁকার চেষ্টা করি আমরা। কি আছে ছবিতে? বলেছে দুটি ঋণাত্মক বিন্দু আধানের প্রত্যেকটির মান 2 SU।
তাহলে এখানেও -2 ESU রাখা আছে, এখানেও -2 ESU রাখা আছে, সমজাতীয় আধান, আবার ঋণাত্মক, আবার একই মান। তাহলে এই ধরনের অঙ্ক তো আরও সহজ হয়ে গেল। বলছে অপর একটি বিন্দু আধান হচ্ছে ছোট হাতের কিউ। ছোট আধান কিউটিকে, ছোট আধান যে কিউ বলেছে কোশ্চেনে, একই সরলরেখার উপর অবস্থিত এবং প্রত্যেকটি আধান সাম্যাবস্থায় আছে। কিউ আধানটির অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে বলো, আমি যদি একটা আধান কিউকে নিয়ে আসি, তাহলে এই কিউ আধানটাকে অবশ্যই এই দুটো আধানের বিপরীত হতে হবে, মানে বিপরীত জাতীয় হতে হবে। তাহলে এটা কি পজিটিভ হতেই হবে প্রথম কথা। তা প্রথমে তো আমি জেনে গেলাম যে আধানটির যে প্রকৃতি সেটা হচ্ছে ধনাত্মক। ফার্স্ট পার্ট আমি জেনে গেলাম। নেক্সট পার্ট, ওকে আমি রাখবো কোথায়? এবার দেখো, এই দুটো আধানই তো তোমার পরিমাণ সেম, তাহলে ওকে তো একদম সেন্টারে রাখতে হবে এদের। যদি একদম সেন্টারে রেখে দিই, তাহলে এই আধানের উপর এই আধান এই দিকে আকর্ষণ করবে, এই আধান এই বরাবর আকর্ষণ করবে, এই বরাবর। তাহলে এদিকের আকর্ষণ একে অপরকে প্রশমিত করে দেবে, ব্যালেন্স করে দেবে। তাহলে এর সাম্যাবস্থা থেকে হবে। আবার এদের জন্য যদি কথা বলি, এই আধান একে অপরকে বিকর্ষণ করছে, এ মিডিলে থেকে পরস্পরকে আকর্ষণ করে টেনে রাখবে, একে আকর্ষণ করবে, এও একে আকর্ষণ করবে। ভালো করে বোঝো। তার মানে আলটিমেট তিনজনেই তোমার করতে কীতে থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে অঙ্ক তো এখানেই কমপ্লিট হয়ে গেছে। কিউ এর মানটুকু খালি বের করতে হবে। তাহলে এরা দুজন পরস্পর কত দূরত্বে রাখা ছিল অ্যাজ পার কোশ্চেন? কিছুই বলা নেই। তাহলে অ্যাজ পার কোশ্চেন যদি আমি বলি যে পরস্পরের দূরত্ব যদি এল হয়, তাহলে একদম কি তাদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখতে হবে? তুই বলবে হ্যাঁ স্যার, যে প্লাস কিউ আধানটিকে দুটি প্রদত্ত আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখতে হবে। হ্যাঁ, তার মানে এই দূরত্বটাও L/2, এই দূরত্বটাও L/2। প্রশ্ন হচ্ছে কিউ এর মানটা কত? তাহলে চলো বের করি কিউ এর মান। সিম্পল। বলো, এই কিউ আধানের যদি সাম্যাবস্থার কথা বলি, তাহলে কিউ আধানের উপর এই বরাবর লাগবে একটা ফোর্স F1, আর এই বরাবর লাগবে একটা ফোর্স F2, মনে করো। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমি বলতে পারি না F1 = F2 হবে। অ্যাট ইকুইলিব্রিয়াম F1 = F2 হবে। কিন্তু যদি আমি F1 F2 লিখি, তাহলে এরা দুজন দেখবে কিউটা কেটে যাবে, কিন্তু কিউ এর মানটা বেরোবে না। আবার বলছি, কথা শুনবে। যদি আমি এখানে F1 আর F2 এর মানটা লিখি, তাহলে তুমি কি লিখবে? Q1 Q2 / L/2 হোল স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে ডান দিকেও লিখবে Q1 Q2 / L/2 হোল স্কোয়ার। তাহলে দুদিকে তো কিউ তো কেটে গেল। তাহলে কিউ যদি কেটে যায়, তাহলে মানটা বেরোলো কোথায়? তাহলে এক কাজ করি, আমরা এই 2 ESU আধানটার উপর নেট ফোর্সের কথা বলি। তাহলে এই 2 ESU আধানটার উপর কী ফোর্স লাগবে যদি আমি মার্কিং করি একটু? তাহলে মার্কিং করলে দেখতে পাচ্ছি, চলো এগুলোকে মুছে দিলাম, আগেটা থেকে যেহেতু বেরোবে না অ্যান্সার। হ্যাঁ, আমি যদি এই একদম ডান দিকের যে -2 ESU আধানটি আছে, এর উপর যদি ফোর্সের কথা দেখি, তাহলে দেখতে পাচ্ছি -2 ESU এই আধানকে এই বরাবর বিকর্ষণ করবে, মনে করো F1 ফোর্স দ্বারা। আর প্লাস কিউ আধান এই -2 ESU আধানকে নিজের দিকে আকর্ষণ করবে। এবার দেখো, এই বিন্দুতে, অর্থাৎ এই যে তোমার ডান দিকের -2 ESU আধানটাতে যদি আমি সাম্যাবস্থার কথা বলি, তাহলে F1 F2 থেকে প্লাস কিউ এর মানটা বেরিয়ে যাবে। তাহলে পরীক্ষাতে তোমাকে একটু চিন্তাধারা রাখতে হবে মাথায়, যে সবসময় তৃতীয় আধানটার উপরেই আমি সাম্যাবস্থার কথা বিবেচনা করে সব অঙ্ক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। এটা দেখাই যাচ্ছিল, তুমি বসালে তো দেখতে দুদিকে কেটে গেছো। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই পার্টটাতে যে কোনো একটা আধান, এই ডান দিক বা বাম দিকের যে কোনো একটা আধানের উপর সাম্যাবস্থার কথা বিবেচনা করি, তাহলে কিউ এর মানটা পেয়ে যাবো। চলো দেখা যাক। তাহলে কথা লিখবো F1 F2 Q1 Q2 F1 এর মান F1 কে লাগিয়েছে, আচ্ছা এটা লাগিয়েছে, তাহলে এখানে K2 × 2 / তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার = F2 কে লাগিয়েছে, প্লাস কিউ লাগিয়েছে, তাহলে Q1 Q2 / তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। যদি এটা সলভ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4K/L² = এখান থেকে 4 উপরে উঠবে 8KQ / L²।
কি কাটছে, কে কেটে গেল, কে কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, তাহলে ফাইনালি দেখো কিউ এর মান 4/8 মানে হয়ে গেল 0.5 ESU। দেখো অঙ্ক বুঝতে পারলে কিনা, তাহলে ভালো করে দেখবে, আশা করছি বুঝতে পেরেছো অঙ্কগুলো। 0.5 ESU। তাহলে আজকে এতটাই থাক। পরবর্তী চ্যাপ্টার মানে পরবর্তী যখন নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো, সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও অনেক কিছু আলোচনা করব। ভালোভাবে থাকবে। ওকে, থ্যাংক ইউ।